হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে অ্যাডভার্বের একটা পেজ স্লাইড খোলা রয়েছে। সেখানে অলরেডি হেডলাইন দেওয়া অ্যাডভার্ব বলে, কিন্তু তোমাদের তো আমি অলরেডি অ্যাডভার্ব পড়িয়েছি, সেটা তোমরা জানো। অ্যাডভার্বের দুটো ক্লাস আমি করিয়েছিলাম অলরেডি, যেখানে অ্যাডভার্বের সম্বন্ধে বলেছিলাম ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আরও অ্যাডভান্স কিছু নিয়ম কানুন সেসব বলেছিলাম। তাহলে হঠাৎ করে আজকে আবার আমরা অ্যাডভার্বের পুরোনো ক্লাসে ফেরার জন্য স্লাইডটা খুলেছি কেন, সেটাই তো তোমার হয়তো কোশ্চেন। কারণ আমাদের অ্যাডভার্বের টুকটাক একটু ছোট্ট করে আমরা অ্যাডভার্ব কি সেটা আমরা একটু জেনে নেবো, যাতে আমরা আজকে যে নিতে পারবো সেটা বুঝতে পারি। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে শুরু করা যাক। তাহলে দেখো, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মানে আমি বলেছিলাম যিনি, অ্যাডভার্ব মানে হচ্ছে যিনি কি করতে পারে, ভার্বকে কোয়ালিফাই করতে পারে, মডিফাই করতে পারে। আমি গলাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ভার্বকে কোয়ালিফাই মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব খুব স্পেশালি। তারপর বলেছিলাম যে রাম প্লেজ রিয়েলি ওয়েল, এখানে ওয়েল অ্যাডভার্ব নিতে পারে। অ্যাডভার্ব রিয়েলি নিজেও একটা অ্যাডভার্ব, ওয়েল একটা অ্যাডভার্ব, দুজন দুজন অ্যাডভার্বই মডিফাই করছে। এবার অ্যাডভার্বের তিনটে ক্যাটাগরি বলেছিলাম: সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংক্ট। চারটে ক্যাটাগরি বলেছিলাম, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সেখানে সিম্পল অ্যাডভার্ব কটা টাইপ বলেছিলাম: নাউন, প্রোনাউন, ইন্টেন্সিফায়ার, ম্যানার, ডিগ্রি, সব বলেছিলাম। টুকটাক আমরা একটু জেনে নিলাম। এবার আজকে আমরা আজকের টপিক, সেই টপিকে আমরা চলে যাবো আজকে। সেই টপিকটা হচ্ছে, দ্য টপিক আজকের জন্য সেটা হচ্ছে দ্য কমপ্লিট গাইড টু অ্যাডভার্ব প্লেসমেন্ট, স্টেপ বাই স্টেপ গাইড উইথ ইজি এক্সপ্লেনেশন। এবার অ্যাডভার্বের পড়েছি আমরা, এবার অ্যাডভার্ব বসানোর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম শর্ট করে জেনে ফেলতে হবে। এই জন্য টুক করে অ্যাডভার্ব কি সেটা আমি বলে দিলাম। তো চল আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা হয়তো একটু বড় হবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, না কিন্তু বুঝতে পারবে না, বুঝতে সমস্যা হবে। আগেই বলছি, অ্যাডভার্ব অ্যাডভার্ব করে তৈরি হয় সেটাকে আমরা একটু করে দেখে নেবো একটুখানি। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি হয়: ট্র্যাজিক, ট্র্যাজিক্যালি; এক্সাইটেবল, এক্সাইটেবলি; ইজি, ইজিলি; রিয়েল, রিয়েলি। নাউন ডিভিশনের সঙ্গে ওয়ার্ড বা ভয়েস যোগ করে অ্যাডভার্ব করা যায়। এটা আমি লিখেছি কিন্তু। হোমের সাথে হোম ওয়ার্ড, আফটারের সাথে আফটার ওয়ার্ড, যেগুলো তোমরা লিখেছো। প্রাইসের সাথে প্রাইস ওয়াইজ, হেলথের সাথে হেলথ ওয়াইজ, এগুলো কিন্তু হয়। কম্পাউন্ড কিছু অ্যাডভার্ব তৈরি হয় যেগুলো যেগুলো ওয়ার্ডের দ্বারা যুক্ত হয়, যেমন সামের সাথে টাইমস যোগ করা, সাম টাইমস, যেটা একটা অ্যাডভার্ব মাঝে মধ্যে, যার মানে এই সামটাইমস আমি ভিডিও বানাবো। সামটাইমস এগুলো ব্যাপার আছে, যেগুলো নিয়ে ভিডিও বানাবো। এগুলো কিছু দেখতে সেম লাগে, কিন্তু তার মানে কিছু ভিডিও পরে বানাবো। এসব বলতে ছেড়ে দাও। তো অ্যাডভার্বের পজিশন নিয়ে কথা বলছিলাম। পজিশন অফ অ্যাডভার্ব কি? দ্য পজিশন অফ অ্যান অ্যাডভার্ব ডিপেন্ড অন ইটস মিনিং অ্যান্ড দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইট ইজ মডিফাইং। বলছে পজিশন, অ্যাডভার্ব পজিশন ডিপেন্ড করছে এর মানের উপর, এর অর্থের উপর। ব্যাপারটা বোঝা যাক। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হুইচ মডিফাইজ অ্যাডজেক্টিভ, আদার অ্যাডভার্ব অ্যান্ড নাউন ফ্রেজ। যেই অ্যাডভার্ব, আমরা জানলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এরকম করে অ্যাডভার্ব নিজেও মডিফাই করতে পারে, নাউন ফ্রেজ অ্যাডভার্ব অনেক সময় মডিফাই করে, তাদের পজিশন ফিক্সড, তাদের আলাদা করে কোনো পজিশন নেই। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আমরা দেখেছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, সেই অ্যাডভার্বের জন্য কিন্তু পজিশন রয়েছে। তারা কিন্তু মাঝে মাঝে যে কোনো পজিশন নিতে পারে। দেখা যাক কি পজিশন তারা নিতে পারে। আমরা এই পজিশনগুলোকে বলি ফ্রন্ট পজিশন। ফ্রন্ট পজিশন যেটা সাবজেক্টের আগে বসে পড়ে, ফ্রন্ট পজিশন বলি। মিড পজিশন ভার্বের পরে বসে, তাই মিড পজিশন বলা হয়। এটা হচ্ছে ফাইনাল পজিশন, অবজেক্টের কমপ্লিমেন্টের পরে বসে পড়ে ফাইনাল পজিশন বলা হয়। একটা এক্সাম্পল দিয়েছি আমি: দিস ডেজ আই প্রবাবলি টেক মাই হেলথ মাচ মোর সিরিয়াসলি। এটা দিস ডেজটা হচ্ছে ফ্রন্ট পজিশন, প্রবাবলিটা হচ্ছে মিড পজিশন, মাচ মোর সিরিয়াসলি হচ্ছে ফাইনাল পজিশন। ঠিক আছে, সেসব এই আমি এখন এখানে বেশি ডিটেলসে যাচ্ছি না যে কোনটা দিস ডেজ। আমি যখন ফ্রন্ট পজিশন, মিড পজিশন, ফাইনাল পজিশন বুঝাবো, তখন তোমরা এগুলো বুঝতে পারবে কোনটা আগে হয় কোনটা পরে। একটা জাস্ট নিয়ম এখানে বলেছি আমি: ইফ দ্য অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ আ ভার্ব ইজ ভেরি লং। যদি কোনো ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি আর ততদিন বলছি না, কমপ্লিমেন্টের ভিডিও বানাবো তখন বলবো। যদি খুব বড় হয় তাহলে আমরা
we can put a final position above before it. তখন আমরা ভাবটাকে আগে দেবো। আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি, সরি। যদি কোনো ভার্বের অবজেক্টের বা কমপ্লিমেন্ট খুব লম্বা হয় তখন ভাবটাকে অবজেক্টে আগে বসানো হয়, এতে বাক্য পড়া সহজ এবং স্বাভাবিক। অবজেক্ট ছোট হলে ভার্ব আগে থাকবে সাধারণভাবে, যদি অবজেক্ট খুব বড় হয় তাহলে ভার্ব অ্যাজ ভার্ব অনুসারে আগে থাকে। যেমন এখানে যদি দেখি যে these days I probably take much more seriously all those things I used to take for granted. আমি আজকাল আমি সেসব জিনিসকে বেশি গুরুত্ব দিতে পারিনি যেগুলোকে আমি এক সময় গুরুত্ব দিইনি। টেক মাচ মোর সিরিয়াসলি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল পার্ট, এরপরে বসেছে লম্বা অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি হোয়াট আর হোম দিয়ে, মানে হোয়াট দিয়ে যদি করি কি, কি সিরিয়াসলি নিইনি, বাট কি নিস, কি নিয়েছি মাচ মোর সিরিয়াস। আচ্ছা কি ভার্ব প্লাস অ্যাডভার্ব তো কি, কি সিরিয়াসলি নিই অল দোজ থিংস আই ইউজ টু টেক গ্রান্টেড, এটা এটা হচ্ছে পুরো অবজেক্ট। এরপরে বসেছে লম্বা অবজেক্ট। ভাবটি যদি প্রশ্ন করি কি সিরিয়াসলি নিয়েছি আমি, যেগুলো আমি একসময় সিরিয়াসলি নিইনি সেগুলো কি সিরিয়াসলি নিয়েছি, কাজে এটা হবে একটা অবজেক্ট। বুঝে গেল? এবার বুঝলাম যে যদি অবজেক্ট বড় হয় তাহলে ভাবটা আগে বসবে, অবজেক্টটা পরে বসবে। বুঝে গেল? এবার আমরা দেখবো ফন্ট পজিশন। ফন্ট পজিশন ফন্ট পজিশন কি কি নিয়ম ইউজ হবে সেটা আমরা দেখে নেবো। We can use many adverbs in this position, but we often use adverbs which link or contrast with information in this previous sentence. এখানে আমরা যে অনেক পজিশন মানে এই ফ্রন্ট ফ্রন্টে মানে সাবজেক্ট মানে শুরুতে বাক্যের শুরুতে আমরা অনেক অ্যাডভার্ব ইউজ করতে পারি। তো যে অ্যাডভার্ব গুলো আগের সেন্টেন্সের সাথে লিঙ্ক করবে বা কন্ট্রাস্ট থাকবে সেই অ্যাডভার্ব গুলো আমরা ইউজ করবো। যেমন এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ ইনক্রেডিবলি বিজি দিস উইক, আমি এই সপ্তাহে প্রচন্ড রকম বিজি। গতকালে আমি 12 ঘন্টার বেশি কাজ করেছি, আই ওয়ার্ক মোর দেন 12 আওয়ার্স। ইয়েস্টারডেটার সাথে কিন্তু এটা মিল যাচ্ছে, কারণ এই সেন্টেন্সটা এই যে সেন্টেন্সটা সাথে মিল যাচ্ছে, এটা একটা কন্ট্রাস্ট লিঙ্ক করছে, এই জন্য এটা হবে, এই জন্য এখানে ইয়েস্টারডেটা বসানো হয়েছে। আপনার নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব গুলো কি, নেগেটিভ অ্যাডভার্ব মানে নেভার, রিয়ারলি, হার্ডলি এক্সেট্রা আফটার অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেসের কিন্তু followed by a verb or movement or position. We put before subverb. We put the verb before subject. যখন আমরা নেগেটিভ ভাবে ইউজ করবো বা অ্যাডভার্ব অফ টাইম ইউজ করবো বা প্লেস ইউজ করবো, তখন কিন্তু আমরা কি করতে পারি বা অ্যাডভার্বটাকে আগে নিয়ে আসতে পারি। যেমন দেখো এখানে নেগেটিভটা মানে অ্যাডভার্ব ইউজ করা হয়েছে নেভার। দেখো একটা কথা বলা হয়েছে, দেখো আই নেভার or after adverb of time and place followed by a verb or movement or position. Adverb of time and place followed by a verb, যেগুলো ভার্বকে ফলো করে অ্যাডভার্ব টাইম এন্ড প্লেস আর নেগেটিভ ভাবে পরে কিন্তু আমরা সেগুলোকে আমরা আগে বসাতে পারি। নেভার হ্যাভ আই সিন সাচ এ ডিস্টার্বিং লাইট, নেভার হ্যাভ আই সিন, আই হ্যাভ নেভার সিন হোয়াট সাচ এ ডিস্টার্বিং লাইট, এটাও ঠিক। কিন্তু আমরা এটাকে একটা ইনভার্সন ইউজ করি, মানে অ্যাডভার্বটাকে আগে নিয়ে আসি। সেসব কেন নিয়ে আসি সেসব আমি বলছি না। ইনভার্সন আমি যখন বলবো তখন ওটাকে ইনভার্সন ইনভার্সন। Note: we don't use adverb of definite frequency daily, weekly in front of position. Adverb of definite frequency যে adverb গুলো মানে কত ঘন ঘন হচ্ছে সেসব গুলো কিন্তু আমরা সামনে বসাই না। মান্থলি আই গেট পেড এটা ভুল, এটা অ্যাবসলিউটলি ভুল, এটা হবে ইনকারেক্ট। আই গেট পেড মান্থলি এটা কারেক্ট। এবার আমরা বসবো মিড পজিশন। মিড পজিশন বোঝার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে মিড পজিশনের ডেফিনেশনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দিস ইজ দ্য ইউজুয়াল পজিশন অ্যাডভার্ব অফ ইন্ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সি, এটাই কিন্তু বেশি ইউজ হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ সার্টেনিটি, ওয়ান ওয়ার্ড অ্যাডভার্ব টাইম অ্যান্ড ইভেন অ্যান্ড অনলি। এই যে অ্যাডভার্বগুলো বললাম, অ্যাডভার্ব সার্টেনিটি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ওয়ান ওয়ার্ড যেগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইমস রয়েছে যেগুলো ওয়ান ওয়ার্ড অ্যাডভার্ব টাইমস, সেগুলো কিন্তু আমরা বেশি এক্ষেত্রে ইউজ করি। ইভেনটাও ইউজ করি, অফটাও আমরা ইউজ করি অনেক সময়। কাজেই সেগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। তো চলো শুরু করা যাক।
অ্যাবভ ইনভেন্ট ফ্রিকোয়েন্সি কি সেটা আমি বলে দিয়েছি। অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, হার্ডলি, এভার, নেভার, নর্মালি, অকেশনালি, অফেন, রেয়ারলি, সেলডম, সামটাইমস, ইউজুয়ালি, এরকম বসে কাটা ছাড়া কোনো গতি নেই। তার সঙ্গে এক্সাম্পলগুলো বলে দিয়েছি। অ্যাবভ ডিগ্রিটা বলে দিয়েছি। অ্যাবসলিউটলি, অলমোস্ট, কমপ্লিটলি, এন্টায়ারলি, জাস্ট, হার্ডলি, পার্টলি, কোয়াইট, রাদার, রিয়েলি, স্লাইটলি, টোটালি। অ্যাবভ সার্টেনিটিটা কি? সার্টেনলি, ডেফিনেটলি, প্রবাবলি। ওয়ান ওয়ার্ড অ্যাডভার্ব টাইম, যেগুলো ওয়ান ওয়ার্ড অ্যাডভার্ব টাইম অলরেডি, এটা তো মনে হয় সহজ। এক সব মানে ওয়ান ওয়ার্ড যেগুলো হবে একটা সেগুলি কিন্তু হবে অলরেডি, ফাইনালি, ইমিডিয়েটলি, জাস্ট, নাও, নো লঙ্গার, সুন, স্টিল, দেন, এটা তো বলতে পারো যে এক্সেপশন কেস। উইথ a simple verb we put that verb between the subject and the verb. যদি সিম্পল ভার্ব থাকে, সিম্পল ভার্ব বলতে বোঝানো হয়েছে মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব between the subject and verb. সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, মাঝখানে অ্যাডভার্বটা থাকবে। মানে সি অ্যারাইভস অলওয়েজ বাই ট্যাক্স সিন্স ইউজ, সি অলওয়েজ ইজ টাইম, এটা ভুলে ভাবে কিন্তু আমরা সেন্টেন্স বলি না। আমরা কি বলি? সি অলওয়েজ অ্যারাইভস বাই ট্যাক্স সিন্স ইউ অলওয়েজ ইজ অন টাইম। দ্যাটস দ্য কারেক্ট ওয়ে টু ডেসক্রাইব। এবার যদি বাট, এখানে কিন্তু বাট রয়েছে। কেন বাট রয়েছে? যদি উইথ সিম্পল ফর্মস অফ the adverbs goes after the verb. হ্যাঁ, বলছে যে উইথ সিম্পল ভার্ব উই পুট অ্যাডভার্ব বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। কিন্তু যদি সিম্পল ফর্ম অফ বি ভার্ব থাকে, যদি বি ভার্ব থাকে, তাহলে কিন্তু অ্যাডভার্বটা ভার্বের পরেই হয়। মানে ধরো এরকম রয়েছে, ধরো বি ভার্ব রয়েছে। এবার বি ভার্ব মানে আমি তোমাদের কি বলেছিলাম? বি ভার্ব মানে আমি তোমাদের বলেছিলাম যে এম, ইজ, আর, ইজ, ওয়্যার, সেগুলো বলেছিলাম, তাই তো? এম, ইজ, আর, ইজ, ওয়্যার আমি তোমাদের বলেছিলাম। তারপর আমি কিন্তু আরো বলেছিলাম যে বি ভার্ব মানে কিন্তু শুধু বি লিখলে হবে না, সেখানে এম, ইজ, আর প্লাস লিখতে হবে। মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সবই বলেছিলাম। এবার সেখানে কিন্তু হ্যাঁ, যে এক্সাম্পলটার কথা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমি ইচ্ছা করি এই এক্সাম্পলটাই দিলাম, সেটা হচ্ছে, এক মিনিট কলটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সি ইজ অলওয়েজ অন টাইম। এখানে ব্যাপারটা হচ্ছে, যখন দেখো আমি ভার্বটাকে চেঞ্জ করেছি, এই যে অ্যারাইভস ছিল বলে কিন্তু দেখো অ্যাডভার্বটা আগে এসেছিল, অ্যারাইভস ছিল বলে অ্যাডভার্বটা আগে এসেছিল। ঠিক এখানে ভার্বটা চেঞ্জ করে অ্যারাইভসটা হয়ে গেল ইজ, বি ভার্ব হয়ে গেল, অ্যাডভার্বটা কিন্তু পরে এলো। দ্যাটস আ ডিফারেন্স। বি ভার্ব বলে অ্যাডভার্বটা পরে যাবে, হয়তো অন্য মেন ভাব হয়, সিম্পল ভাব মানে যেটা মেন ভাবের কথা বলা হচ্ছে, সিম্পল ভাব মানে মেন ভাব, সেটাই মনে রাখবে, তখন কিন্তু আবার অ্যাডভার্বটা আগে আসবে। এবার যদি মডেল বা অক্সিলারি ভার্ব থাকে, যদি মডেল অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব তোমরা জানো ক্যান, কুড, শুড, তারপর হচ্ছে গিয়ে উড, মে, মাইট, মাস্ট, এক্সেট্রা এক্সেট্রা। মেন্টাল ভার্বের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে। বা খুব ভালো হয় যদি তোমরা আমার চ্যানেল প্লেলিস্টটা ভিজিট করো, সেখানে সমস্ত ভিডিও প্লেলিস্ট আমি আলাদা করে বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। বা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা আরও বেটার হবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমার সেখান থেকে মনে ভাবে লিঙ্ক করে মনে ভাবে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। মনে ভাবে আমি কিন্তু বিভিন্ন জিনিস পড়িয়েছি, অ্যাডভান্স লেভেলে কী করে যেতে হয়, মনে ভাবে গল্প দিয়ে মনে ভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন মনে আমি পড়িয়েছি। আরও ভবিষ্যতে মনে ভাবে আরও ভিডিও সব ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল ইংলিশ লাভার বাই সর্বজিৎ। যাই হোক, আমরা টপিকে ফিরে আসি, চটকটাকে ফিরে আসি। ইফ দেয়ার ইজ এ মডেল ভার্ব আর অক্সিলারি ভার্ব উই পুট দ্য অ্যাডভার্ব, যদি যদি অক্সিলারি ভার্ব মডেল ভার্ব থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব থাকলে তারা মেন ভার্ব থাকবে, তাহলে প্রথম অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমরা বসিয়ে দেবো হচ্ছে অ্যাডভার্বটা। যেমন এখন উই হ্যাভ, এখানে কিন্তু বলা হয়েছে, এখানে উই হ্যাভ লেখা, কিন্তু এটা আমি যে পুরোটা লিখিনি, এখানে কিন্তু কন্ট্রাডিক্টরি ফর্মগুলো কিন্তু ছেড়ে রাখতে হবে। এটা হচ্ছে উই হ্যাভ, এটা উই হ্যাভ লেখা, ওই যে হ্যাভ, এটা হ্যাভ, ঠিক আছে। আর তারপর লেখা হয়েছে নেভার, নেভার, ঠিক আছে। উই হ্যাভ নেভার, এই হ্যাভ এর পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নেভারটা বসানো হয়েছে। এবার যখন ইউ ক্যানের পরে ক্যান জাস্ট বসানো হয়েছে, দেখতেই পাচ্ছি। ক্যানের পরে দেখো জাস্ট বসানো বসানো হয়েছে, দেখো। তারপর দেখতে পাচ্ছি যে
হ্যাভ এরপর অকেশনালি বসানো হয়েছে, সি ইগলস হ্যাভ অকেশনালি বিন সিং অ্যারাউন্ড লোডস ল্যান্ড, ইউ ক্যান জাস্ট সি দ্য কোস্ট। তো দেখতে পাচ্ছি যে এই অ্যাডভার্বগুলো কিন্তু ডু বা ডোন্ট নটের পরে যায়, আগে যায় না। দে ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট অফ ভিউ, এটাই ঠিক। তারপর যখন বলছি, যখন সিম সামটাইমস স্টিল সার্টেনলি ডেফিনেটলি প্রবাবলি, এটা কিন্তু নেগেটিভ অথরিটির আগে আসে। আই ডোন্ট সামটাইমস, এটা ভুল, এটা সেন্টেন্সটা ভুল। কেন ভুল? কারণ বলেছে নেগেটিভ অথরিটির আগে আছে, মানে আই সামটাইমস ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিজ আর্গুমেন্টস, হি স্টিল হ্যাজন্ট কনভিন্সড মি, এটাই ঠিক। তারপর কি বলছি, তারপর যেটা বলছি সেটা হচ্ছে ইন স্পোকেন ইংলিশ, সরি এখানে একটু একটা মিনিট, কয়েকটা মিনিট চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, in spoken English, in spoken British English, if we want to emphasize an auxiliary verb or simple form of be verb, we can put a mid position adverb before it. The auxiliary verb are usually stressed. যদি আমরা এমফাসাইজ করতে চাই ব্রিটিশ ইংলিশ অনুসারে, ব্রিটিশ ইংলিশের মুখে দ্বারা আমরা জানি একটা আলাদা, ইংলিশ ইংলিশের মুখে আলাদা। এইগুলো শেখাতে থাকবো, যেমন কোন ইংলিশের কীরকম রুলস রয়েছে, কীরকম রিজিয়নে কীরকম কথাবার্তাগুলো বলা হয়। তো তোমরা জানো যে ইউএস ইংলিশ, আর যদি একটু একটা আগে চলে যাই আমি, তোমরা জানো যে ইউএস ইংলিশ, ইংলিশের আমেরিকান ইংলিশ, যেটা যদি এখানে কি আমেরিকান ইংলিশের কিছু ডিফারেন্স আমরা রয়েছে দেখতে পারি। ইংলিশের ডিফারেন্স রয়েছে দেখতে পারি ইংল্যান্ডের সাথে বা ইউকের সাথে, যে আমরা বলি ইউকের সাথে, এই ডিফারেন্সগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যাই হোক, সেগুলো আমরা পরে কথা বলবো, এটা আমি কিন্তু বলে দিয়েছি। তাই যেই দেখতে পাচ্ছি, ইউ রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি অ্যাট অল। তাই কিন্তু যেটা বলছিলাম, যে যদি স্পোকেন ইংলিশ মানে কি, স্পোকেন ইংলিশের রিলেটেড কী বলেছে, যদি এমফাসাইজ করতে চাই ভার্বটা সিম্পল ফর্ম অফ বি ভার্ব, তাহলে মিড পজিশন মাইন্ড ভার্বটাকে আগে বসাতে পারি, যেমন এখানে আগে বসিয়েছি, এখানে আগে বসানো হয়েছে। সি নেভার ইজ অন টাইম, এখানে আগে বসানো হয়েছে। কিন্তু সি ইজ নেভার অন টাইম নাও ঠিক, এটা কিন্তু বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে না। মানে এখানে কমপ্লেন করেছি আমি, আই ডোন্ট রিয়েলি লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আই রিয়েলি ডোন্ট লাইক হিম, আমি জোর দিচ্ছি, আই রিয়েলি ডোন্ট লাইক হিম, এটা কিন্তু সেন্টেন্সের মধ্যেই বোঝা যাচ্ছে যে আমি তাকে পছন্দ করি না, এমফাসাইজ করছি, মানে আমি হেল্প করছি। তো এটা কিন্তু মানে ইউএস ইংলিশও করতে পারি যদি আমরা এমফাসাইজ করতে না চাই, কিন্তু ইউএস ইংলিশের উল্টো আলাদা, মানে ইউএস ইংলিশ বলছে সে, আমরা যদি এমফাসাইজ করতে নাও চাই তখন আমরা বলতে পারি, মানে অ্যাডভার্বটাকে বোঝাতে পারি, মানে ভার্বের আগে। আই নেভার হ্যাভ বিন শাই অফ ইমিডিয়েট চেঞ্জেস, এটি বলছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। সরি, আবার বলছে উই ডোন্ট ইউজ আদার টাইম অফ অ্যাডভার্ব ইন মিড পজিশন। আমরা কিন্তু টাইম অফ অ্যাডভার্ব মানে ডেফিনেট টাইম অফ অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি হিসাবে অ্যাডভার্ব কিন্তু মিড পজিশন ইউজ করি না। উই এভরি ডে বাই ইউর লাঞ্চ অ্যাট দ্য স্যান্ডউইচ বার অন দ্যাট কর্নার, এটা ভুল। কেন ভুল? এখানে ডেফিনেট অফ ইংলিশ অ্যাডভার্ব এই ধরনের টাইম অফ অ্যাডভার্ব মিড পজিশনে বসে না, অর্থাৎ সাবজেক্টের মাঝখানে, ভার্বের মাঝখানে নয়। তাহলে কোথায় বসে? ফাইনাল পজিশনে বসে, শেষে বসবে, আর ফ্রন্ট পজিশনে বসবে, ঠিক আছে। বাট এটা কিন্তু আমরা নিউজ রিপোর্টে ভাবে লিখতে পারি, মানে নিউজ রিপোর্টে ভার্বের সাবজেক্ট মাঝখানে বসাতে পারি, মানে দ্য ফেডারেল রিজার্ভ টুডে অ্যানাউন্স অন ইমিডিয়েট রাইজ ইন ইন্টারেস্ট রেট, এখানে এবার কিন্তু এভাবে বসাতে পারি। তাহলে ফাইনাল পজিশন এরপর আমরা ব্যবহার করবো। এগুলো বললাম মিডল পজিশন সমস্ত নিয়মকানুন আমরা এটা পড়লাম। এরপর ফাইনাল পজিশন, দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট পজিশন ফর অ্যাডভার্ব ইন ইংলিশ ইজ এন্ড অফ দ্য সেন্টেন্স। এটাই হচ্ছে ওটাকে মানে কমন পজিশন বলতে পারি, যেটা কিন্তু ইউজ করা হয় এবং ঘন ঘন ইউজ করা হয়। এটা হচ্ছে সেন্টেন্সের শেষে বসবে। এটা হচ্ছে ইউজুয়াল পজিশন ফর ইয়েট, কী কী বুঝতে পারছি, ইয়েট, অ্যালার্ট, এনিমোর, এনি লঙ্গার, টু, অ্যাজ ওয়েল, দে। যেমন একটা এক্সাম্পল দেখে নিচ্ছি আমি, দে আরন্ট এনিমোর সেলিং ইট, দে আরন্ট সেলিং ইট এনিমোর, এটা কিন্তু কারেক্ট। They aren't selling it anymore. We usually put adverb of manner, যেটা বোঝাচ্ছে যে কোন কিছু কীভাবে হচ্ছে, অ্যান্ড অ্যাডভার্ব অফ ডেফিনিট ফ্রিকোয়েন্সি ইন দিস পজিশন। আমি সেটা বলেছিলাম যে কোন পজিশনটা বোঝানো হয় এখানে। অ্যাডভার্ব অফ ম্যানার বোঝানো হয়, অ্যাডভার্ব অফ ডেফিনিট ফ্রিকোয়েন্সি বোঝানো হয়, মানে কোন কাজ কীভাবে ঘটছে আর কোন কাজ ঘন ঘন ঘটছে আর কি, কয়েকবার ঘটছে। হি ওয়েল প্লেস দ্য গিটার ওয়েল। আচ্ছা, এটা কিন্তু এখানে ওয়েলটা হবে না, এখানে ওয়েলটা ভুল লিখেছি।
এটা ভুল। আমি বলতে চাইছিলাম যে হি ওয়েল প্লেস দ্য গিটার, এটা মানে হচ্ছে বলতে চাইছিলাম যে অ্যাডভার্ব ম্যানার মানে কোন কাজটা কীভাবে হচ্ছে তার জন্য মাঝখানে বসে দেখাচ্ছিলাম আমি, মাঝখানে বসে দেখা দেখাচ্ছিলাম যেটা ভুল। হি ওয়েল দ্য প্লেস দ্য গিটার ওটা হয় না, আমরা কী বলি হি প্লেস দ্য গিটার ওয়েল, হি প্লেস দ্য ফুটবল ওয়েল, হি প্লেস দ্য ক্রিকেট ওয়েল, আমরা এইভাবে বলি। আমরা কখনো বলি হি ওয়েল প্লেস দ্য গিটার, আমরা এভাবে বলি না, এখানে একটা ভুল। এবার আজকে জানলে তো যে কেন ভুল। আমরা সবসময় বলি হি প্লেস দ্য গিটার ওয়েল, হি প্লেস দ্য ক্রিকেট ওয়েল, হি প্লেস দ্য ফুটবল ওয়েল। তোমাদের মনে হয় অনেকগুলো প্রশ্ন আছে যে কেন আমরা ওয়েলটাকে শেষেই বলি, আর কি উত্তর পেয়ে গেলে তখন শেষে বলি, এই জন্যই শেষে বলি। এই জন্যই তো ইংরেজি জানতে হবে, এই জন্য ইংরেজি শিখতে হবে, এই জন্য আমাদের সিম্পল অ্যাপ্লিকেশন জানতে হবে এবং বাস্তব জীবনের প্রয়োগ কোনটা ঠিক কোনটা বলছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এবার এখানে একটা কী বলছে, অ্যাডভার্ব অফ ম্যানার হুইচ এন্ড ইন এল ওয়াই এক্সেপ্ট ব্যাডলি। আবার বলছে অ্যাডভার্ব ম্যানার মানে যেটা বলছে কী কোনো কাজ কীভাবে করছে ব্যাডলি বাদ দিয়ে ফাইনাল পজিশনেও বসতে পারে, মিড পজিশনেও বসতে পারে, সোজা কথা। বলছে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা এল ওয়াই দিয়ে শেষ হচ্ছে সেটা ফাইনাল পজিশনে বসতে পারে, মিড পজিশনে বসতে পারে। ব্যাডলিটা বাদ দিয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্যাডলি বসবে না, ইনি বসবেন না। হ্যারি painstakingly counted out the coins, arranges them neatly into piles, এটাও যেমন ঠিক। আবার যদি আমি বলি হ্যারি counted out the coins and arranges them into piles painstakingly, এটাও কিন্তু সমানভাবে ঠিক এবং এটা কারেক্ট। তোমরা এটা স্ক্রিনে দিতে পারছো, স্ক্রিনে সেন্টেন্সে লিখে দিচ্ছি, তোমরাই লিখো দেখি সেন্টেন্স লিখে দেবো না, তোমরাই লিখলে তখন আমি সেন্টেন্স স্ক্রিনে দেখিয়ে দেবো। ওই ডোন্ট ইউজ হার্ডলি এভার, স্ক্রিনে দেখাবো না, পরে একটা কমেন্ট দিয়ে দেবো, কমেন্ট পিন করে দেবো। এই সেন্টেন্সের ফাইনাল পজিশনে যদি পেন্টিংসটা বসে সেটা কীভাবে হবে, এই সেন্টেন্সটা মানে কেউ বলতে পারবে কেন, সেটা আমার কমেন্ট করো। আমি মানেগুলো সব দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে না। ওই ডোন্ট ইউজ হার্ডলি এভার আর নেভার ইন দ্য ফাইনাল পজিশন। হার্ডলি আচ্ছা, এই কালারটা এখানে একা গেছে, কালারটা জাস্ট একটু হাইলাইট করে দেবো, এটাকে সেট করে এটা হাইলাইট করে দিচ্ছি আমি। আচ্ছা কালো দিয়ে করি, কি বলছে হার্ড জাস্ট আমি মার্ক করে দিচ্ছি। হার্ডলি এভার আর নেভার, আমি এখানে ফাইনাল পজিশন ইউজ করি না। দি ওয়ার্স্ট টেলিভিশন হার্ডলি এভার, এটা ভুল, এটা উপরে হবে, ঠিক আছে, এটা ভুল, এটা ভুল। এটা কিন্তু কোনো আন্ডারলাইন নেই, সেই কাটার জন্য আমি ক্রস দিয়েছিলাম। দি হার্ডলি এভার ওয়ার্স্ট টেলিভিশন, এটা ঠিক, আমি লিখেছি কারেক্ট। ইফ উই পুট অফ অ্যান্ড রেলিং সেল ইন ফাইনাল পজিশন উই মাস্ট ইউজ ভেরি কোয়েট, এটাকে আমি এক কালার করে দিয়েছি এগুলোকে। বলছে যদি অফেন, রিয়ারলি আর সেলডম ফাইনাল পজিশন ইউজ করি তাহলে ভেরি আর কোয়েটের মধ্যে কিছু একটা ইউজ করতে হবে। দিস ডেজ আই ইট ডেজার্টস রিয়ারলি, এটা ভুল, একটা মিনিট, এটা ভুল। দিস ডেজ আই ইট ডেজার্টস ভেরি রিয়ারলি, এটা কারেক্ট। নোট, এবার বলছে অ্যাডভার্ব, if there are several adverbs in the final position, যদি অনেকগুলো অ্যাডভার্ব থাকে ফাইনাল পজিশনে তাহলে আমি কী করবো, একটা রুলস ফলো করবো। সেটা রুলসটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর ফাইনাল টাইম। তাহলে সেন্টেন্সের নিচে দেখো দ্য স্ট্যাচু ওয়াজ লিফটেড কেয়ারফুলি অন টু দ্য প্লিন্থ বিফোর দ্য সেরিমনি, অনুষ্ঠানের আগে স্ট্যাচুটিকে খুব সুন্দরভাবে প্লিন্থে তোলা হলো। প্রথমে কেয়ারফুলি মানে কীভাবে কাজটা করতে, ম্যানার বসেছে, তারপর প্লেস কোথায় তোলা হবে, অন টু দ্য প্লিন্থ প্লেস বিফোর দ্য সেরিমনি, মানে এই টাইমটা ওখানে বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে কোনো মনে প্রশ্ন, প্লিন্থ মানে কি, তোমরা স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ, আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি। যখন ধরো এটা কোনো স্ট্যাচু, ধরো কোনো স্ট্যাচু এখানে বসছে, এটা যেখানে বসছে সেই যে জায়গাটা, এই যে জায়গাটা যেখানে স্ট্যাচুটা বসছে, এই জায়গাটাকে প্লিন্থ বলা হয় ইংলিশে, ঠিক আছে। স্ক্রিনে দেখে নাও, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা অলরেডি তোমাদের জন্য স্ক্রিনে ভিজিবল করা হয়েছে। আমরা চলে যাবো নেক্সট পেজে, সেখানে আমরা দেখে নেবো সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স মানে কি,
অ্যাডভার্ব আবার অনেক রকম ব্যাপার আছে। ভিউ পয়েন্ট অ্যাডভার্ব, এটা হচ্ছে এগুলো বোঝানো হয় আমরা কোন দৃষ্টিকোণ থেকে বা কোন দিক থেকে বিষয়কে দেখছি বা মন্তব্য করছি। এই ব্যাপারগুলো আমরা এইভাবে আমরা বলি না হিস্টোরিক্যালি, এটা আমরা ইউজ করি। হিস্টোরিক্যালি মানে হচ্ছে এটা ভিউ পয়েন্ট অ্যাডভার্ব, দৃষ্টিকোণ দিক থেকে কী অ্যাডভার্ব করেছে। হিস্টোরিক্যালি দিস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঐতিহাসিক দিক থেকে এই শহরটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাটিটিউড অ্যান্ড সেন্টেন্স, এগুলো দিয়ে বক্তা নিজের মনোভাব, অনুভূতি বা অনুভব প্রকাশ করে, যা পুরো বাক্যের উপর প্রভাব ফেলে। এগুলো দিয়ে বক্তা বা নিজের মনোভাব প্রকাশ করতে পারে। আমি নিজের ডেফিনেশনে আছেন, অনেক কঠিন মনে হতে পারে, আমি বাংলাতে সহজ করে পড়ে চেষ্টা করছি, সম্ভব না। ইংলিশে ডেফিনেশন করতে চাইলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, করে নিও বা পজ করে ইউটিউবে তো ভিডিও তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল করা রয়েছে, তোমরা দেখে কোনো সমস্যা লিখে নিতে পারো, নোট করে নিতে পারো, সেটা সব থেকে বেটার হবে। আর যদি তোমাদের নোটের প্রয়োজন রয়েছে আমাদের শুধু কমেন্ট করবে, আমি তোমাদের নোট পিডিএফ করে দিয়ে দেবো, তুমি তোমাদের নোটগুলো নিয়ে প্রিন্ট করে নিতে পারো বা লিখাও নিতে পারো। লিখে নেওয়াটাই সব থেকে বেটার বলেই আমার মনে হচ্ছে। আচ্ছা, এগুলো দিয়ে বক্তা নিজের মনোভাব প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাটিটিউড অ্যাডভার্ব। ইউ আর অবভিয়াসলি বিন ইটিং 2 minutes উইথ ইয়াং ম্যান, তুই খুব বেশি মিষ্টি খাচ্ছ। এই যে অবভিয়াসলি মানে কি খুব, এটা কিন্তু বাক্যের একটা প্রভাব ফেলছে। এই আমরা কি বলেছি, যদি অক্সিলারি ভাব থাকে তাহলে অক্সিলারি ভাবের পর একটা অ্যাডভার্ব বসবে, বুঝে ওটা বসবে, এই বলেছি। দিস ইজ লজিক্যাল ডিরেকশন হুইচ ইজ ক্লিয়ার টু এনিবডি, এটা ব্যাপার নেই, এটা তোমাদের বাক্যের প্রভাব ফেলছে। ঠিক আছে, আমি যেখানে বিভিন্ন সব লিস্ট দিয়ে দিয়েছি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, মেডিক্যালি, টেকনিক্যালি, হিস্টোরিক্যালি, জিওগ্রাফিক্যালি। We can also use this adverb in conversation to introduce, extend and make a comment. আমরা এই এমনগুলি কারো আমরা ইউজ করতে পারি। We usually put this sentence adverb at the front or end of the sentence, separated by comma. This sentence adverb গুলোকে আমরা কী করতে পারি, ফন্টে বসাতে পারি, সেন্টেন্স এন্ডে বসাতে পারি, কমা দিয়ে সেপারেট করার জন্য। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে সেন্টেন্স অ্যাডভার্ব শুধু লিখিত বাক্যে না, কত রকম ব্যবহার করা হয়। এগুলো দিয়ে আমরা কোনো বিষয় শুরুতে পড়তে, বিষয় বাড়িয়ে বলতে অথবা কোনো মতবাদ করতে বা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা বললাম ফ্রন্টটা বলতে পারি, শেষা বলতে পারি। ইনসিডেন্টালি নোটিস দে আর লুকিং ফর নিউ প্লেয়ার্স ডাউন অ্যাট এ রেড লাইন। এখানে ইনসিডেন্টালি অথবা কোনো নতুন বিষয় অতীততা যোগ করছে। ইনসিডেন্টালি ব্যাখ্যাটা শুরু করছি, আমরা দেখি যে এখানে প্লেয়ার খুঁজছে নতুন। ঠিক আছে, আবার বলছি, আই ডোন্ট থিঙ্ক হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট ফ্র্যাঙ্কলি। এই সেখানে ফ্র্যাঙ্কলি বক্তা ব্যক্তিত্ব প্রকাশ করছে। এই ফ্র্যাঙ্কলি মানে কিন্তু বোঝানো হচ্ছে যে সত্যিকার, মানে একদম খোলাখুলি হবে। এখানে ফ্র্যাঙ্কলি মানে বক্তা ব্যক্তিত্ব প্রকাশ করছে, এভাবে কিন্তু বলেছে। আমরা বললাম যে আমরা বিষয় বাড়ি বলতে বোঝাতে পারি, ইন্ট্রোডিউস করতে বোঝাতে পারি, কমেন্ট করানোর জন্য বলতে পারি। নোট, এখানে একটা নোট আমি কী লিখেছি সেটা তোমরা একটু দেখতে হবে। Some adverbs, example, naturally and clearly can be used in sentences also a manner. Not different being. কি বলছে, ন্যাচারালি অ্যান্ড ক্লিয়ারলি ক্যান বি ইউজড। আচ্ছা, আমি এক্সাম্পলটা দিয়ে তোমরা বোঝাচ্ছি। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ডেসপাইট বিং ইন আ জু দ্য অ্যানিমাল বিহেভড কোয়াইট ন্যাচারালি, ইন আ ন্যাচারাল ওয়ে। এখানে ন্যাচারাল ভার বিহেভকে মডিফাই করছে, এটি অ্যাডভার্ব ম্যানার। বিহেভড ন্যাচারালি, ন্যাচারাল কীরকম বিহেভ করেছিল, ন্যাচারালি, কীরকম বিহেভ করেছিল, ন্যাচারালি, বিহেভকে মডিফাই করছে ন্যাচারাল। এটা ন্যাচারালি ওয়াইল্ড অ্যানিমালস বিহেভ কোয়াইট ডিফারেন্টলি ইন ক্যাপটিভিটি। এখানে ন্যাচারালি পুরো বাক্যটার প্রতি মন্তব্য করছে, এটি সেন্টেন্স অ্যাডভার্ব। ন্যাচারালি বাক্যটা শুরু করা আছে, সেন্টেন্স অ্যাডভার্ব বলতেই পারি। এটা আমরা বললাম যে সেন্টেন্স কী হয়, পুরো বাক্যের প্রতি তারা মন্তব্য করবে, দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবে কোনো জিনিসকে, বা কোন নিজের মতবর্তী বর্ণ প্রকাশ করবে এগুলি। বাট ক্যাপটিভিটির মধ্যে ওয়াইল্ড অ্যানিমালগুলো ডিফারেন্টলি করছে, যেটাই তো এক্সপেক্ট। এখানে কিন্তু একটা সেন্টেন্স অ্যাডভার্ব। দ্য টিচার অ্যান্সার দ্য কোশ্চেন ক্লিয়ারলি অ্যান্ড প্রিসাইসলি। এখানে ক্লিয়ার ভার্ব, ক্লিয়ারলি ভার্ব অ্যান্সার আর ভার্ব মিলে যাচ্ছে। ক্লিয়ারলিটা কীভাবে অ্যান্সার দিচ্ছে, ক্লিয়ারলি অ্যান্ড প্রিসাইসলি, এটা দুটোই বুঝে এটি অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ারলি দ্য টিচার ডিডন্ট অ্যান্সার দ্য কোশ্চেন,
ইটস অবভিয়াস। এখানে ক্লিয়ারলি বক্তার মধ্যে ফোকাস করছে সেন্টেন্স অ্যান্ড ভার্ব, এটা আমার সেন্টেন্স অ্যান্ড ভার্ব। তাহলে আমি বুঝলাম যে একটাই অ্যাডভার্ব কত রকমভাবে সেন্টেন্স দিয়ে দিতে পারি, ওখানে তাই বলা আছে। কখনো ন্যাচারাল হতে বোঝানো হবে, কখনো ক্লিয়ার হতে বোঝানো হবে, মানে একটাই অ্যাডভার্ব, কখনো অ্যাডভার্ব মেন হিসেবে কাজ করছে, কখনো অ্যাডভার্ব সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এটাই বোঝানোর জন্য এটি বলেছি। এখানে আমি কিছু বলেছি যে there are number of these অ্যাডভার্ব। ফর ফ্র্যাঙ্কলি মানে তোমরা বলতে পারো এটা আমার অপিনিয়ন, বলতে এখান থেকে সেরকম কিছু বলা নেই। দেখে নিচ্ছি পরের পেজে কী রয়েছে। আচ্ছা, পরের পেজের কিছু নেই। ফ্রিকোয়েন্সি ডট তোমাদের পুরীতে ফ্রিকোয়েন্সি ডট ভিডিওতে দেওয়া গেছে, চাই না তোমরা দেখে নিও। এপিসোড কেমন লাগলো সেটা আমার একটু কোনো সময় ভিডিও লাগবে, একটু তো টাফ মনে হবে, কোনো তাড়াহুড়ো নেই তোমাদের, কারণ এখন এক্সাম নেই। মানে এক্সাম নেই বলতে এই পার্টিকুলার জিনিসের আবার তখন এক্সাম নেই, তোমাদের বিভিন্ন রকম এক্সাম থাকতে পারে, কম্পিটিটিভ পরীক্ষা থাকতে পারে, নিট যেই থাকতে পারে, বোর্ড এক্সাম থাকতে পারে। এসব ফাঁকে ফাঁকেও একটু ইংলিশটাকে চর্চা করো, এগুলো একটু খেয়াল রাখো, আস্তে 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 ইংলিশ রাখার চেষ্টা করো। কোনো সমস্যা কমেন্ট করো, আর উত্তর আমি অবশ্যই তোমাদের দেবো। এবং ভিডিওগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করা জানিয়ে, ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবো। আশা করছি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাকে শেয়ার করে বসে করে নিতে। আমি এই ধরনের ভিডিও তৈরি করতে আমি বসে পড়ি সবাই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।